আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। চলতি মাসের প্রথম সপ্তাহে সৌদি আরবের প্রাচীন শহর আল উলায় উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে কাতারের উপর আরোপিত অবরোধ প্রত্যাহার করে একটা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে জিসিসির সদস্য দেশগুলোর মধ্যে গত কয়েক বছর ধরে চলে আসা টানাপোড়েনের অবসান হয়। কিন্তু আরেকটি প্রশ্ন বড় হয়ে দেখা দিচ্ছে, সংযুক্ত আরব আমিরাতের ভূমিকা কি হবে? আজ জানাবো সেই বিশ্লেষণ। একথা কেউ অস্বীকার করতে পারবে না যে জিসিসির সদস্য দেশগুলোর মধ্যে বিরোধের আপাত অবসান হলেও যে শর্তে চুক্তি হয়েছে তা কাতারের পক্ষেই গেছে। কাতারের উপর জিসিসিভুক্ত দেশগুলোর আরোপিত অবরোধ ৩.৫ বছর ধরে চলেছে, কিন্তু এই সময়ে কাতার অবরোধ আরোপকারী দেশগুলোর শর্ত মেনে নিয়ে তাদের কাছে আত্মসমর্পণ করেনি। দেশটি তার স্বাধীনতার সার্বভৌমত্ব অটুট রেখে সব প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করেছে। অবরোধ আরোপকারী দেশগুলো তাদের অবরোধ প্রত্যাহারের জন্য কাতারকে ১৩টি শর্ত দিয়েছিল, কিন্তু কাতার তাদের একটি শর্ত মেনে নেয়নি। তাদের দাবি মেনে কাতার তার পররাষ্ট্রনীতির পরিবর্তনও করেনি। শেষ পর্যন্ত কোনো দাবি পূরণ না হলেও সৌদি আরব সহ জিসিসির অন্য সদস্যরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছে। এটা কাতারের জন্য একটি বড় বিজয়। প্রতিবেশীদের সঙ্গে দ্বন্দ্বে শেষ পর্যন্ত কাতারই জিতেছে। কাতারের উপর থেকে অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্তে জিসিসির সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি অসন্তুষ্ট হয়েছে সংযুক্ত আরব আমিরাত। আদর্শিক কারণের চেয়ে বরং এই অঞ্চলে ইসলামপন্থী দলগুলোর শক্তি বৃদ্ধি ও গণতন্ত্রের প্রসার ঘটানোর ক্ষেত্রে কাতারের ভূমিকাকে বেশি দায়ী করছে আরব আমিরাত। এ কারণেই দেশটি কাতারের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। ওয়াশিংটনে আরব গালফ স্টেট ইনস্টিটিউশনের ফেলো হুসেন আইবিশ বলেছেন, কাতার যে পর্যন্ত ইসলামী আন্দোলনের প্রসার ঘটানোর বিষয়ে তাদের পররাষ্ট্র নীতিতে পরিবর্তন না আনবে ততদিন পর্যন্ত আরব আমিরাত কাতারকে বয়কট অব্যাহত রাখবে। মধ্যপ্রাচ্যের আরও অনেক বিশ্লেষক মনে করেন, সৌদি আরবের আল উলায় স্বাক্ষরিত চুক্তি কাতারের সাথে জিসিসির সব দেশের সাথে সমঝোতার পথ প্রশস্ত করবে, নাকি কেবল সৌদি ও কাতারের মধ্যে একটি সীমিত থাকবে তা এখনই বলা যাচ্ছে না। আল উলা চুক্তির পর আরব আমিরাতের সরকারি বার্তা সংস্থার এক বিশ্লেষণে বলা হয়েছে, এই সমঝোতা আরব জনগণের স্বার্থকে সমুন্নত ও জিসিসির ঐক্যকে আরও সুদৃঢ় করবে। এতে আরও বলা হয়, এটা সংকট অবসানের একটি আশাব্যঞ্জক সূচনা। চুক্তি স্বাক্ষরের পর আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার গারগাস চুক্তিকে সমর্থন করে টুইট করে বলেছিলেন, ঐতিহাসিক আল উলা চুক্তির মাধ্যমে আরব শক্তি সংহত হয়েছে। এর মাধ্যমে আমাদের এই অঞ্চলের দেশগুলো ও তাদের জনগণের নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি অর্জনের বিষয়টি আরও অগ্রাধিকার পাবে। চুক্তি স্বাক্ষরের সময় তিনি সিএনএনকে বলেছিলেন, অবরোধ আরোপকারী দেশগুলো দেয়া ১৩ দফার শর্ত পূরণ নিয়ে আলোচনার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এর ২ দিন পর তিনি এক ব্রিফিংয়ে বলেন, আল উলা চুক্তির আলোকে তার দেশ কাতারের জন্য বিমান ও জাহাজ চলাচল এবং বাণিজ্য শুরুর ব্যাপারে আগামী ১ সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এর পরদিন জানানো হয়, আরব আমিরাত স্থল, জল ও আকাশপথ কাতারের জন্য খুলে দেবে। এসব অগ্রগতি সত্ত্বেও আনোয়ার গারগাস বলেন, কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক হতে আরও সময় লাগবে, কারণ তুরস্ক ও ইরানের সাথে সম্পর্ক এবং ইসলামপন্থী বিভিন্ন সংগঠনের প্রতি কাতারের সমর্থন দেওয়ার মতো স্পর্শকাতর ইস্যুগুলো এখনও একটা বাধা সৃষ্টি করেছে। তিনি বলেন, কিছু সমস্যার সমাধান করা সহজ এবং কিছু সমস্যার সমাধান করতে অনেক সময়ের প্রয়োজন হবে। আমিরাত
আল উলা চুক্তি মেনে আংশিকভাবে হলেও যেসব সিদ্ধান্ত নিচ্ছে তাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুতের অধ্যাপক রামি জি খুরি বলেন, কাতারের সাথে অর্থনৈতিক সম্পর্ক পুনরায় চালু করার যে উদ্যোগ নিয়েছে তা দেশটির অনুসৃত ব্যর্থনীতির আনুষ্ঠানিক প্রতিফলন। তিনি বলেন, আমিরাতের একটি কূটনৈতিক নথিতে এ সম্পর্কে যেসব কথা বলা হয়েছে তাতেই তাদের ব্যর্থ নীতির স্বীকৃতির প্রতিফলন দেখা যায়। এর মাধ্যমে আশা করা যায় যে আরব দেশগুলোর পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে এটি হবে একটি টার্নিং পয়েন্ট। আরব আমিরাত উপসাগরীয় দেশগুলোর ঐক্য ও আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে কোভিড-19 মহামারী, জলবায়ু পরিবর্তন, ইরানের সাথে এই অঞ্চলের অন্য দেশগুলোর বৈরিতা ইত্যাদি ইস্যুতে পররাষ্ট্রনীতিতে কতটুকু পর্যন্ত ভূমিকা নেয় সেটাও দেখার বিষয়। বিশেষ করে তুরস্কের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি কি হয় সেটাও গুরুত্বপূর্ণ। তুরস্ক সমর্থিত লিবিয়ায় জাতীয় ঐক্য সরকার বা জিএনএর সাথে মিশরের সাম্প্রতিক যোগাযোগ থেকে মনে করা হচ্ছে কায়রো জিএনএ ও তুরস্কের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটাতে চায়। এখন লিবিয়ার চলমান রাজনৈতিক সংকটের সমাধানে আমিরাতের পররাষ্ট্রনীতিতে জিএনএ সরকারের অবস্থান কি হয় তা দেখার বিষয়। জেনেভা ভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবাল ইনিশিয়েটিভের গবেষক জালাল হারসাই মনে করেন, আমিরাত লিবিয়ায় তুরস্কের অবস্থানকে বেদনাদায়ক করতে ও অস্থিতিশীলতার মধ্যে ফেলতে সর্বাত্মক চেষ্টা করবে। তিনি নিউ আরব পত্রিকাকে বলেন, লিবিয়ায় তুরস্ককে যেন অনেক মূল্য দিতে হয় তা নিশ্চিত করার জন্য যে কোনো চেষ্টাই বাকি রাখবে না আমিরাত। আল উলায় জেসিসি সম্মেলনে কাতারের উপর থেকে অবরোধ প্রত্যাহারের চুক্তিকে এই অঞ্চলের অন্যান্য পক্ষ কিভাবে নিয়েছে সেটাও বিবেচনার বিষয়। মৌরিতানিয়ার সরকার লিবিয়ার তবরুক ভিত্তিক পার্লামেন্ট হাউস অব রিপ্রেজেন্টেটিভ বা এইচআর ও দক্ষিণ ইয়েমেনের সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসি কাতারের উপর থেকে অবরোধ আরোপের সিদ্ধান্তে মোটেই খুশি নয়। এরা সবাই কাতার বিরোধী শক্তি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক সামুয়েল রামানি বলেন, এইচওআর এবং এসটিসির অবস্থান থেকেই স্পষ্ট হয়েছে আমিরাত কাতারের সাথে বিরোধ অবসানে কতটুকু আগ্রহী বা ইচ্ছুক। বরং আমিরাত তাদের সমর্থিত এসব শক্তিকে কাতারের বিরুদ্ধে ব্যবহারের সর্বোচ্চ চেষ্টা করবে। তাহলে কাতার ও আমিরাতের মধ্যে বিরোধের অবসান ঘটার পরিবর্তে বরং ভবিষ্যতে তাদের মধ্যে শত্রুতা আরও বাড়বে। বৃহত্তর ভূ রাজনৈতিক দৃশ্যপট থেকে দেখলে এটা স্পষ্ট যে আল উলা সম্মেলন এই অঞ্চলের ব্যাপারে আমিরাত সরকারের নেতিবাচক দৃষ্টিভঙ্গিকেই তুলে ধরেছে। বিশেষ করে তুরস্ক ও কাতারের জোটের বিরুদ্ধে আরব দেশগুলোর কোনো জোটকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যে আরব আমিরাতের নেই তা স্পষ্ট হয়ে গেছে। কাতারে তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধ করা সহ কাতারকে দেয়া 13 দফা শর্ত পরিত্যাগ করে আমিরাত মূলত জিসিসিভুক্ত অঞ্চলে কাতারের সামরিক উপস্থিতি কার্যত মেনে নিয়েছে। সৌদি আরব নতুন বছরে যদি তুরস্কের সাথে সম্পর্কের উন্নতি ঘটাতে পারে তাহলে আমিরাত সেটাকে কিভাবে নেয় সেটাও দেখার বিষয়। আমিরাত মনে করে তুরস্ক হচ্ছে একটি সম্প্রসারণবাদী শক্তি যারা আরব দেশগুলোর জন্য হুমকি হয়ে উঠছে। দেশটি চায় না তুরস্কের সাথে সৌদি আরবের সম্পর্ক উন্নত হোক। আগামীতে কাতারকে নিয়ে আমিরাত যে চরম উদ্বেগের মধ্যে থাকবে তা সহজেই বলা যায়। আমিরাত কাতারের পররাষ্ট্র নীতি নিয়েও উদ্বিগ্ন। তুরস্ক ও ইরানের সাথে দোহার সুসম্পর্কের কারণেই 2014 সালে কাতার থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছিল। 2017 সালের জুন মাসে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। বিভিন্ন ইসলামপন্থী সংগঠনের সাথে কাতারের সম্পর্ক রাখা, তুরস্ক ও ইরানের সাথে সখ্যতা, আল জাজিরা সহ স্বাধীন গণমাধ্যমের মতো বিষয়গুলো আমিরাত নিজেদের জন্য বড় হুমকি হিসেবে মনে করে আরব আমিরাত। আল উলা সম্মেলনে জিসিসির ফাটল জোড়া লাগানোর ক্ষেত্রে সফল উদ্যোগ হলেও এর মাধ্যমে কাতারকে নিয়ে সংকট সমাধানের মূলে যেতে পারেনি সদস্য দেশগুলো। যেসব কারণে কাতারের সাথে সম্পর্কের অবনতি ঘটেছিল তার একটিরও সমাধান হয়নি। কাতারের আঞ্চলিক নীতির মোকাবেলা আমিরাত কিভাবে করবে তা এখনো স্পষ্ট নয়।
কাতারকে নিয়ে আমিরাতের নেতিবাচক মনোভাব দূর হয়নি। আমিরাত যে আবারও কাতারের বিরুদ্ধে কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ নেবে না তা হলফ করে কেউই বলতে পারে না। কাতারকে কেন্দ্র করে আমিরাত যে আবারও জিসিসির মধ্যে সংকট তৈরি করবে না তা গ্যারান্টি দিয়ে বলার উপায় নেই। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।